ইনফ্যাক্ট আমি এটাও জানতাম না যে আমার ড্রোনে হচ্ছে যে 4টা মোটর আছে, 4টা মোটর একই দিকে ঘুরে না। এই মোটর হয়তো ক্লকওয়াইজ ঘুরে, এটা কাউন্টার ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ, আবার এটা কাউন্টার ক্লকওয়াইজ। সুতরাং মানে রিভার্স এবং দুটো পাখা কিন্তু ভিন্ন। কারণ আমার যেটা হয়েছে যে আমি যখন হচ্ছে পাখা যখন লাগাই ভুলে করলাম কি এখানেও যে পাখা এখানেও সেম পাখা। তো কি হলো ব্যাপারটা, আমার ড্রোন যখন উড়ার কথা সে বাতাসের নিচে, সে বাতাসের উপরে, সব উল্টে গিয়ে পড়ে যাচ্ছে এবং সে উল্টে গিয়ে সে আমার কাছেই চলে এসেছিল, যে কারণে অ্যাক্সিডেন্টটা হয়। কি করছেন এটা? এখন যেটা করছি আমার হচ্ছে এই ড্রোনে এই মুহূর্তে আমি নতুন একটা ক্যামেরা লাগালাম। এটা একটা FPV ক্যামেরা, যে ক্যামেরার মধ্যে একই সঙ্গে ক্যামেরা এবং ট্রান্সমিটার একসঙ্গে একটা ইনক্লুডেড। তো আমি পাওয়ার সার্কিট লাগিয়ে দেখলাম যে প্রপারলি কাজ করছে কিনা। যে আমার এখানে একটা গগলস আছে, সেই গগলসে হচ্ছে একটা ভিউ দেখতে পাওয়ার কথা, যে ভিউটা হচ্ছে বেসিক্যালি আমার ড্রোন এখানে যা দেখতে পাবে এবং ঠিক সেভাবেই সেই ভিউটা দেখাবে আর কি। আমরা কিন্তু যেটা চোখে পড়ে আমরা এটাকে ফ্লাই করতে পারি। সো এই গগলসের অবশ্যই রেঞ্জ লম্বা হওয়া খুবই জরুরি। আমার এই ড্রোনের ক্ষেত্রে রেঞ্জটা মিনিমাম 500 মিটার শুরু করে 1 কিলো 2 কিলো ইনফ্যাক্ট 20 কিলো পর্যন্ত রেঞ্জ হতে পারে, ডিপেন্ডিং অন আমি কত কমপ্লেক্স সিস্টেম ব্যবহার করি তার উপরে। বাট যেহেতু এটা একটা ট্রেনিং সিস্টেম বা একটা ট্রেনিং মডিউল, যা বাচ্চাদেরকে দেখাবো যে কীভাবে আমার FPV সিস্টেম কাজ করে, তো এটার রেঞ্জ খুবই সামান্য, মাত্র 500 মিটার। এরপর গেলে হয়তো এটা একটু প্রবলেম শুরু করবে, পাঠাবে না। জি। এরকম একটা ড্রোন বানাতে আপনাদের কেমন খরচ হয়েছে? যদিও ট্রেনিং এর জন্য, এগুলো আর বিজনেস পারপাসে না, একটা দুটো করে বানাইতে হয়। মজার কথা যেটা হচ্ছে যে আমার এই ড্রোনের 3D প্রিন্টেড পার্টস যা আছে সেটা সম্পূর্ণ নিজেদের প্রিন্টারে কিন্তু না, জি, এই প্রিন্টারে প্রিন্ট করা এবং মেইনলি খুব সিম্পল প্লাস্টিক দিয়ে করা, যেটাকে আমরা PLA ফিলামেন্ট বলি। অ্যান্ড এই PLA ফিলামেন্টটা হচ্ছে মেইনলি আমাদের খরচ খুবই কম পড়ে ফ্রেমের ক্ষেত্রে। আর মোটর যেগুলো কেনা হয়েছে, এই মোটর এবং ভিতরকার যে কম্পোনেন্ট যেগুলো আছে সব মিলে আমি বলতে পারি ওভারঅল 15,000 টাকার মধ্যে রিমোট ছাড়া এটা বিল্ড করা সম্ভব। তো আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা মাল্টিপল ড্রোন বানিয়ে থাকি। আমার এখানে 2, 3, 4টা ড্রোন থাকে, বাট রিমোট আমার এরকম একটা রিমোট দিয়ে সবগুলো ড্রোন নিয়ন্ত্রণ করা যায়। তো সেক্ষেত্রে রিমোটের কস্ট সবসময় বেশি লাগে না। বাট কেউ যদি প্রথমবার ড্রোন বানাতে চায়, আমি অবশ্যই সাজেস্ট করবো একটু পিচ্চি ড্রোন বানাতে, কারণ এগুলো পাখাগুলো যদি ছোটো যেহেতু হয়, সুতরাং এগুলো কন্ট্রোল করা একটু ইজি হয়, বা কারো গায়ে লাগলেও খুব বড় দুর্ঘটনা করার আশঙ্কা থাকে না। এটা হচ্ছে 1, এবং 2 হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করা একটু ইজি এবং ভয় কম লাগে, এবং এটা চালাতেও খুব বেশি মজা। তো সেক্ষেত্রে আমি যেটা ভাবি আর কি, যে এখানে আমার রিমোট সহ সব মিলিয়ে 25 থেকে 30 টাকার মতো খরচ হতে পারে সব মিলিয়ে, যদি আপনি ক্যামেরা এবং ইনক্লুডেড রাখতে চান। যেটা বলছিলাম যে এই ড্রোনগুলো আপনারা ট্রেনিং মডিউল হিসেবে তৈরি করছেন। জি। এই ট্রেনিংটা নিয়ে একজন শিক্ষার্থী কিংবা একটা শিশু কি করবে আসলে? এখন আমি যখন প্রথম ড্রোন বানাতে যাই, এটা ক্লাস 10-এর ঘটনা, তখন কিন্তু আমার একটা খুব বড় দুর্ঘটনা ঘটেছিল। তখন যেটা হয় হচ্ছে, আমার ড্রোন যখন বানাই আমি 10 ইঞ্চি প্রপেলার ইউজ করেছিলাম। সেই প্রপেলার ক্ষেত্রে কি হয়েছিল, আমি ভুলে ওখানে হাত দিয়ে আমার হাত পুরোপুরি প্রায় অর্ধেক এরকম কেটে গিয়েছিল। আমার ওই সময় ড্রোনে একটা ভীতি তৈরি হয়ে যায়, যে ভীতিটা কিনা আমি প্রায় 3 থেকে 4 বছর নিজের মধ্যে পুষে রেখেছি। তখন কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস 10 থেকে 10-এ প্রথম বানাই। মানে এই বানানোর প্রক্রিয়াটা কোথায় শিখেছিলেন? ইউটিউব দেখে শেখা। যদিও ইউটিউবে হচ্ছে খুব বেশি ব্যাখ্যা করে নাই, আমিও খুব একটা বুঝতাম তাও না। একদম দেখে দেখে যে কম্পোনেন্ট তারা বলেছে হুবহু ওইটাই কিনে এনেছি, জাস্ট তাদের কথা মতো লাগিয়ে বসিয়ে দিয়েছি। ইনফ্যাক্ট আমি এটাও জানতাম না যে আমার ড্রোনে হচ্ছে যে 4টা মোটর আছে, 4টা মোটর একই দিকে ঘুরে না। এই মোটর হয়তো ক্লকওয়াইজ ঘুরে, এটা কাউন্টার ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ, আবার এটা কাউন্টার ক্লকওয়াইজ। সুতরাং মানে রিভার্স এবং দুটো পাখা কিন্তু ভিন্ন। কারণ আমার যেটা হয়েছে যে আমি যখন হচ্ছে পাখা যখন লাগাই ভুলে করলাম কি এখানেও যে পাখা এখানেও সেম পাখা। তো কি হলো ব্যাপারটা, আমার ড্রোন যখন উড়ার কথা সে বাতাসের নিচে, সে বাতাসের উপরে, সব উল্টে গিয়ে পড়ে যাচ্ছে এবং সে উল্টে গিয়ে সে আমার কাছেই চলে এসেছিল, যে কারণে অ্যাক্সিডেন্টটা হয়। মানে এই কারণে যেটা বলছেন যে একটা জিনিস আমার একটা প্রশ্ন ছিল যে কেন ড্রোন চালানো শিখবে, ওইটা আরও আসবো। দ্যাট মিনস এখানে আসা দরকার যে ওই ইউটিউব থেকে যেগুলো শিখছে সেগুলো একটু একটা দুর্ঘটনা ঘটতে পারে, জি, এই কারণে শিখতে হবে। কিন্তু আমি মূল জায়গাটা বলছি, এগুলি শিখে তার প্রফেশনাল লাইফে, তার এডুকেশন লাইফে, যে হোয়াট এভার ইট ইজ, কি কাজে আসবে।
তো আমি প্রথম ভীতি নিয়ে কথা বলছিলাম, যেটা আর কি আমার এই ড্রোনের ভীতি কিন্তু আমাকে ড্রোন রিসার্চ করতে অনেকটুকু অনুৎসাহিত করে, এবং ইউনিভার্সিটি লাইফে আমি খুব একটা ড্রোন নিয়ে কাজ করার সুযোগ পাইও নাই, আমার করার সাহসও হয় নাই। ইনফ্যাক্ট এটা আমার বেলায় না, এটা বাংলাদেশের প্রায় অনেক স্টুডেন্টের বেলায় এটা সত্যি, যে এনাফ রিসোর্স থাকা সত্ত্বেও তারা জাস্ট ভয়ে হচ্ছে এগুলো নিয়ে কাজ করা শুরু করতে পারে না। সো তাদেরকে আমি একটা আইডিয়া যখন দিব যে দেখো এই হচ্ছে আমার একটা স্মল স্কেল ড্রোন, যদি কি যে চাইলে স্কেল আপ করতে পারো, তখন কোন মোটর লাগবে বা কোন কম্পোনেন্ট লাগবে আমি একটা পুরো লিস্ট আমি তখন দিয়ে দিই। তখন যেটা হয়, তখন তাদের যে ধরনের রিকোয়ারমেন্ট দরকার, তারা যেমন লোড ক্যাপাসিটি তারা করতে চায়, তারা সেই মোতাবেক নিজের মতো ড্রোন ডিজাইন করে তারা ডেভেলপ করতে পারে। তার মানে তাদের রিসার্চ যে ক্রাইটেরিয়া সেই মতো তারা নিজেদের ড্রোনকে খুব সুন্দর মডিফাই করে ফেলতে পারছে। এটা কোনো বড় একটা সুবিধা, কারণ এখন আমরা যারা ইউটিউব দেখে ড্রোন বানাই, এখানে কখনোই লেখা থাকে না যে ফার্দার ড্রোনটাকে কিভাবে আপগ্রেড করতে পারি, বাট আমরা সেই ওয়েটা শিখাচ্ছি। শুধু তাই না, এখানে ড্রোনটা কিন্তু আমরা ম্যানুয়ালি উড়াচ্ছি, এটা কিন্তু অটোনোমাস উড়ানো যাবে, এটা দিলে কম্পিউটার দিয়ে উড়ানো যাবে। চাইলে এখানে একটা ফ্লাইট প্ল্যান দিয়ে দিলাম, সেটা পুরো এলাকা সে নিজের মতো করে ঘুরে চলে আসবে। তার মানে আমি যদি তাকে বলে রাখি যে এলাকাটা ঘোরার সময় একটু কীটনাশক ছিটিয়ে দাও, বা একটু সার ছিটিয়ে দাও, বা হচ্ছে তুমি কোথাও যাওয়ার সময় একটা আগুন নিভানোর চেষ্টা করো, বা কোনো জায়গায় একটা কোনো হিউম্যান ডিটেক্ট করলা, তুমি আমাকে ইনফর্ম করো যে একটা হিউম্যান ডিটেক্ট হয়েছে, এখানে সবকিছু করা সম্ভব।